আসসালামু আলাইকুম। স্টুডেন্ট লাউঞ্জ চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য আছে হুমায়ুন আহমেদের লেখা নির্বাচিত ভূতের গল্প থেকে একটি ছোট গল্প। গল্পটির নাম গোবর বাবু। এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ। এখানে আমরা নিয়মিতভাবে গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করছি আপনাদের গল্পগুলি ভালো লাগবে। নীলগঞ্জ হাই স্কুলের ড্রিল স্যারের নাম ইয়াকুব আলী। বয়স 50-এর উপর। বেঁটেখাটো মানুষ। সাধারণত ড্রিল স্যারদের স্বাস্থ্য খুব ভালো হয়ে থাকে। ইয়াকুব আলী সাহেব ব্যতিক্রম। ভয়ঙ্কর রোগা। বছরের বেশিরভাগ সময় পেটের অসুখে ভুগেন। যে ঋতুতে সে অসুখটা হওয়ার কথা তার তা হয়। বসন্তকালে চিকেন পক্স কিংবা হাম হয়। বর্ষাকালে ভয়াবহ ধরনের ডায়রিয়া হয়। সারা শীতকাল খক করে কাশেন। এই সময় তার হাঁপানির টান ওঠে। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। জগতের সমস্ত ভালো মানুষেরা সরল ধরনের হয়ে থাকেন। ইয়াকুব সাহেব একটু বেশি মাত্রায় সরল। তার মাথায় স্বাস্থ্য রক্ষা অর্থাৎ ব্যায়াম ছাড়া কিছুই ঢুকে না। তিনি 2টি বই লিখেছেন, হাসতে হাসতে ব্যায়াম শিক্ষা এবং ছোটদের সহজ ব্যায়াম। টাকার অভাবে বই 2টি ছাপাতে পারছেন না। তার বাড়িতে রবীন্দ্রনাথ, নজরুল এদের কোনো ছবি নেই। 3টি বাঁধানো ছবি আছে, একটি গামা পালোয়ানের, একটি শ্যামাকান্তের, অন্যটি ভীম ভবানীর। এছাড়াও তার শোবার ঘরে একটা সূচিকর্ম আছে। চারদিকে লতা, ফুল, পাতা, মাঝখানে লেখা স্বাস্থ্যই সকল মূল। সূচিকর্মের তার স্ত্রী করা। বিয়ের 2য় বছরে ভদ্র মহিলা মারা যান। ইয়াকুব সাহেব 2য়বার আবার বিয়ে করেননি। ড্রিল ক্লাসে তিনি ছাত্রদের ব্যায়াম করান কবিতায়। এইসব কবিতা তার নিজের লেখা। গানের মতো সুরে 3 মাত্রায় পড়তে হয়, সেই সঙ্গে ব্যায়াম করতে হয়। এক এক ক্লাসের জন্য এক এক ধরনের কবিতা। প্রাইমারি সেকশনের জন্য লেখা তার ব্যায়াম কবিতাটা এই রকম: বায়ু বহে ভীম, বেগে শব্দ শনশন, এইবার দাও দেখি 5 বুক ডন। এইখানে ছাত্ররা 5 বুক ডন দেবে। বুক ডন শেষ করে উঠে দাঁড়িয়ে বলবে, দেখো দেখো উড়ে যায় সাদা সাদা বক, এইবার দাও দেখি 10 বৈঠক। 10টা বৈঠক দিতে হবে অতি দ্রুত। পাল তুলে চেয়ে দেখো চলে ছোট নাও, কোমরে হাত রেখে সোজা দৌড়াও। দৌড়ে স্কুলের মাঠে 2টা চক্কর দিতে হবে। ইয়াকুব আলী সাহেব নিতান্তই দরিদ্র ব্যক্তি। ড্রিল টিচার হিসেবে স্কুল থেকে সামান্যই বেতন পান। একা মানুষ বলে কষ্টে সৃষ্টে কোনো রকমে চলে যায়। শারীরিক কষ্ট তার গায়ে লাগে না। তবে কেউ যখন ব্যায়াম বিষয়ে আজে বাজে কথা বলে তখন তার মনটা খুব খারাপ হয়। আজ তার মনটা খারাপ। শুধু খারাপ বললে কম বলা হবে, খুবই খারাপ। কারণ নীলগঞ্জ স্কুলের হেড স্যার ব্যায়াম নিয়ে তাকে কিছু কটু কথা বলেন, অথচ কটু কথা বলার মতো কিছুই তিনি করেননি। ব্যাপারটা এরকম, তিনি টিচার্স কমন রুমে বসে লিখছিলেন। হেড স্যার ঢুকে বললেন, ইয়াকুব সাহেব কি করছেন? তিনি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, লিখছি স্যার। কি লিখছেন? স্যার, একটা গ্রন্থ রচনা করছি, ব্যায়ামের অ আ ক খ। হেড স্যার সঙ্গে সঙ্গে মুখ এমন করলেন যেন ব্যায়ামের অ আ ক খ লেখা খুব অন্যায়। তিনি খড়খড় করে বললেন, ক্লাস 3তে একটু জানতো, ওদের অঙ্ক স্যার আসেনি, ছাত্ররা খুবই হইচই করছে। গোটা কয়েক ভাগ অঙ্ক দিয়ে বসিয়ে দিন। পারবেন তো? অবশ্যই পারবো স্যার। ইয়াকুব সাহেব ক্লাসে গেলেন। রোল কল করে বোর্ডের কাছে চলে গেলেন। বোর্ডে বড় বড় করে লিখলেন অঙ্ক। তারপর গম্ভীর গলায় বললেন, অঙ্ক জিনিসটা কি বলো তো? কেউ বলতে পারল না। তিনি বিরক্ত গলায় বললেন, সামান্য জিনিস বলতে পারছিস না? অঙ্ক হচ্ছে মাথার ব্যায়াম। তাহলে ব্যায়াম কত রকমের হলো? 2 রকম, শরীরের ব্যায়াম এবং মাথার ব্যায়াম। শরীরের ব্যায়াম ধরনের তোরা জানিস? তোদের ক্লাসে ফার্স্ট বয়কে উঠে দাঁড়া দেখি। ফার্স্ট বয় উঠে দাঁড়ালো। ইয়াকুব সাহেব হতাশ গলায় বললেন, ও কি এমন বাঁকা হয়ে দাঁড়াচ্ছিস কেন? সোজা হয়ে দাঁড়া, বুক টান করে দাঁড়া। বুক টান করে দাঁড়ানো এক ধরনের এক্সারসাইজ। ভাগ অঙ্ক কিছুই করা হলো না। পুরো 1 ঘন্টা চলে গেল। ইয়াকুব স্যার জলের মতো বুঝিয়ে দিলেন বুক টান করে দাঁড়ানোর কী উপকারিতা।
এতে ফুসফুসের কি হয় এই সব? ক্লাসের শেষে তিনি কমন রুমে এসে বসেছেন। হেড স্যার ডেকে পাঠালেন। থমথমে গলায় বললেন, বারান্দায় দাঁড়িয়ে আপনার পড়ানো শুনছিলাম। একসময় শুনি আপনি গান গাচ্ছেন, এর মানে কি? ইয়াকুব সাহেব বিনয়ের সঙ্গে বললেন, গান না স্যার, যোগব্যায়াম নিয়ে একটা কবিতা লিখছিলাম, ছাত্রদের পড়ে শোনালাম। এই কবিতাটা গানের সুরে পড়তে হয়, তাই নিয়ম অঙ্কের ক্লাস আপনি যোগব্যায়ামের কবিতা পড়াচ্ছেন, এর মানে কি? ইয়াকুব সাহেব মাথা চুলকাতে লাগলেন। হেড স্যার কঠিন স্বরে বলল, আমার তো ধারণা আপনার মাথা খারাপ হয়ে গেছে। খারাপ হয়নি স্যার, আপনি বললে তো হবে না। আমরা 10 জন যা দেখেছি তাতে আমাদের ধারণা হয়েছে আপনার মাথা পুরো এলোমেলো অবস্থায় আছে। সবাই আপনাকে নিয়ে হাসি হাসি করে। জি না, তা তো জানবেনই না। আপনাকে নিয়ে যে হাসি তামাশা হয় তা বোঝার মতো বুদ্ধিও তো আপনার নেই। শুনছি ইদানিং নাকি ঘাস খাচ্ছেন, এটা কি সত্যি? ঘাস খাওয়ার ব্যাপারটা সত্যি। তার ধারণা হয়েছে ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন, সেই ভিটামিন কাজে লাগানো যায় কিনা তা পরীক্ষা করে দেখছেন। আধাসের কচি ঘাসে 1 তোলা সোডা দিয়ে ঘণ্টাখানিক জাল দিয়েছেন। থকথকে সবুজ জেলির মতো একটা বস্তু তৈরি হয়েছে। রোজ বিকেলে চিনি দিয়ে তিনি সেই বস্তু 2 চামচ করে খান। কি কথা বলছেন না কেন? ঘাস খাচ্ছেন নাকি? জি স্যার, খাচ্ছি। খেতে কেমন? খেতে ভালো না, তবে বলকারক। হেড স্যার থমথমে গলায় বললেন, লোকে যখন জানবে এই স্কুলের একজন প্রবীণ শিক্ষক রোজ ঘাস খাচ্ছেন, তখন স্কুল সম্পর্কে তাদের কি ধরনের ধারণা হবে বলুন দেখি। আপনি যদি নিষেধ করেন তাহলে খাবো না আর। না, আমি নিষেধ করব না। আপনার ইচ্ছে হলে ঘাস খাবেন, কাঁঠাল পাতা খাবেন, কচুরিপানা খাবেন। আপনি খাবেন রুচি মতো, আমি সেখানে বলার কে? তবে ঢাকঢোল পিটিয়ে খাবেন না, গোপনে খাবেন। জি আচ্ছা। শুধু একটা কথা আপনাকে বলি, ব্যায়াম নিয়ে হইচই করবেন না। স্কুল পড়াশোনার জায়গা, কুস্তির আখড়া না। ব্যায়াম প্রসঙ্গে একটি কথাও যেন আর না শুনি। বই কি লিখতে পারবো স্যার? কি বই? ছোটদের ব্যায়ামের অ আ ক খ। আপনি আমার সামনে থেকে যান। তিনি বিষণ্ণ মুখে বের হয়ে এলেন। তার মনটা ভেঙে গেল। রোজ যথানিয়মে স্কুলে যান, টিচার্স কমন রুমে চুপচাপ বসে থাকেন, বিকেলে বাসায় ফিরে আসেন। তাকে কোনো ক্লাস দেওয়া হয় না, এমনকি পিটি ক্লাসও না। ব্যায়ামের বইটা লেখার চেষ্টা করেন, লেখা তেমন আগায় না। মন ভার না থাকলে লেখা আসে না। দেখতে দেখতে ম্যাট্রিক পরীক্ষা এসে গেল। কোচিং ক্লাস শুরু হয়েছে। রোজ 3 ঘন্টার কোচিং, ইংরেজি, অঙ্ক, ইলেকটিভ অঙ্ক, বিজ্ঞান। স্কুলের গত বছরের রেজাল্ট খারাপ হয়েছে, এবার যেন খারাপ না হয়। এই সময় ইয়াকুব সাহেব এক কাণ্ড করলেন। এক সকালে হেড স্যারের ঘরে উকি দিয়ে বললেন, স্যার আসবো? জরুরি কিছু না থাকলে আসবেন না, কাজ করছি, খুবই জরুরি। আসুন। বলুন কী ব্যাপার? ইয়াকুব সাহেব হড়বড় করে বললেন, ম্যাট্রিকের ছাত্রদের তো কোচিং হচ্ছে, আমি ভাবছিলাম এই সঙ্গে 1 ঘন্টার ব্যায়ামের কোচিং দিয়ে দিলে খুব ভালো হয়। হেড স্যার হতভম্ব হয়ে বললেন, ব্যায়ামের কোচিং মানে? কি বলছেন আপনি? ছাত্রদের 1 ঘন্টা করে ব্যায়াম করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বৈঠক, বুকডন আর যোগব্যায়াম। যোগব্যায়ামের মধ্যে থাকবে প্রাণায়াম এবং কুম্ভক। সব লিখে এনেছি। ইয়াকুব আলী সাহেব খাতাটা এগিয়ে দিলেন। খাতায় ছক টেনে সব কিছু লেখা। কোনোবারে কি ব্যায়াম, কতক্ষণ ব্যায়াম, সব সাজানো আছে। একবার সিলেবাস বানিয়ে নিয়ে এসেছেন? জি স্যার। কেন এটা করছেন জানতে পারি? পরীক্ষার আগে আগে স্বাস্থ্যটা ঠিক রাখা খুবই জরুরি। স্বাস্থ্য ঠিক না থাকলে একটু কঠিন প্রশ্ন দেখলেই মাথা ঘুরে পড়ে যাবে এবং পরীক্ষার আগের রাতে 103 জ্বর এসে যাবে। এতদিনের পরিশ্রম সব গেল। হেড স্যার হিম শীতল গলায় বললেন, আপনি কি আমার সঙ্গে ফাজলামি করছেন নাকি? জি না স্যার, ফাজলামি করব কেন? আমার তো আপনার কথাবার্তা শুনে সেরকমই ধারণা হচ্ছে। আপনি যদি উত্তেজিত না হয়ে আমার খাতার ছকগুলি একটু পরীক্ষা করে দেখেন। খুব যত্ন নিয়ে করেছি, প্রচুর মেধা ব্যয় করেছি। শুনুন ইয়াকুব আলী, আপনি আর স্কুলে আসবেন না। কি বললেন স্যার? আপনি আর স্কুলে আসবেন না। আমার ধারণা আপনার ব্রেন ডিফেক্ট হয়েছে। আপনার স্কুলে আসা মানে স্কুলের জন্য সমস্যা। আমি স্কুল কমিটিতে বিষয়টি তুলব, তারা যা সিদ্ধান্ত নেয় নেবে।
স্কুলে না আসে আমি করবোটা কি স্যার? বাড়িতে বসে ব্যায়াম কবিতা লিখবেন এবং ঘাসের চাটনি খাবেন। এখন আমার সামনে থেকে যান। এ কি, খাতা না নিয়ে চলে যাচ্ছেন কেন? খাতা নিয়ে যান। তিনি বাড়িতে চলে এলেন। মন অসম্ভব খারাপ। বয়স কম হলে চিৎকার করে কাঁদতেন। এই বয়সে চিৎকার করে কাঁদা মানায় না বলে কাঁদতে পারছেন না। সত্যি সত্যি চাকরি চলে গেলে গভীর সমুদ্র পড়তে হবে। খাবেন কি? ঘাসের চাটনি জিনিসটা বলকারক হলে অতি অখাদ্য। কষটা তিতকুটে ভাব আছে। মুখে নিলেই বমি ভাব হয়, নাড়িভুড়ি উল্টে আসে। এই বস্তু খেয়ে জীবন ধারণ করা নিতান্তই অসম্ভব। প্রাইভেট টিউশনি যে করবেন সে উপায় নেই। কে আর ব্যায়ামের জন্য প্রাইভেট টিউটর রাখবে? তিনি দুপুরে কিছু খেলেন না। রাতে কিছু খাবেন বলে ঠিক করে রেখেছিলেন। শেষমেশ খিদের যন্ত্রণা অস্থির হয়ে খিচুড়ি রাঁধতে বসলেন। তোলা উনুনে রান্না হচ্ছে। তিনি দরজার দিকে পেছনে ফিরে বসেছেন। হঠাৎ মনে হলো কে যেন দরজার পাশে এসে দাঁড়ালো। চিকন গলায় বলল, জনাব, আপনার সঙ্গে কি একটা কথা বলবো? ইয়াকুব আলী বললেন, কে? আমাকে তো জনাব চিনবেন না, যদিও আমি আপনার প্রতিবেশী। খিচুড়ি ধরে গিয়েছে। চামচ দিয়ে প্রবল বেগে নাড়তে হচ্ছে বলে ইয়াকুব সাহেব দরজার দিকে তাকাতে পারছেন না। খিচুড়ি নাড়তে নাড়তে বললেন, কোন বাড়িতে থাকেন বলুন, বললেই চিনব। আমি তো জনাব কোনো বাড়িতে থাকি না, আম গাছে থাকি। আপনার বাসার পেছনে যে আম গাছ, ওই আম গাছে থাকি। আম গাছে থাকেন মানে? আপনি কে? আমি স্যার একজন ভূত। ইয়াকুব সাহেবের মনে হলো তিনি কানে ভুল শুনছেন। ভূত আবার কি? ভূত প্রেত থাকে বাচ্চাদের রূপকথার বইয়ে। নিশ্চয়ই কোনো দুষ্ট ছেলে ফাজলামি করছে। তিনি খিচুড়ির হাঁড়ি চুলা থেকে নামিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালেন। চারদিকে ফক ফক চাঁদের আলো। কাউকেই দেখতে পাচ্ছেন না। এটা কি স্বপ্ন? স্বপ্ন হওয়া তো সম্ভব না। স্বপ্নে গন্ধ পাওয়া যায় না। তিনি খিচুড়ির গন্ধ পাচ্ছেন। খিচুড়ি ধরে গেছে। সেই ধরা খিচুড়ির পোড়া পোড়া গন্ধ। ইয়াকুব সাহেব ভূতে বিশ্বাস করেন না, তবু তার গা ছমছম করতে লাগলো। এসব কি হচ্ছে? তিনি কাপা গলায় বললেন, "এ, কে কে কথা বলছিল?" জি জনাব, আমি আপনার পাশেই আছি। অদৃশ্য হয়ে আছি তো, এই জন্য দেখতে পাচ্ছেন না। বড় আশা করে আপনার কাছে এসেছি জনাব। অধীনকে নিরাশ করবেন না। বাতাসের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। তার যা করা উচিত তা হচ্ছে ঘরে ঢুকে দরজা বন্ধ করে খেতে বসা। তবে নিজের অজান্তেই বলে ফেললেন, আমার কাছে কি ব্যাপার? আমার সন্তানটা আপনার দরবারে নিয়ে এসেছি জনাব। বড় আশা করে এনেছি। কী জন্য এনেছেন? ওর স্বাস্থ্যটা খুবই খারাপ। যদি দয়া করে তার শরীরটা ঠিক করে দেন, ব্যায়াম ট্যায়াম করান। এই বিষয়ে আপনার চেয়ে ভালো তো কেউ জানে না। আপনি হচ্ছেন বিশেষজ্ঞ, অতি ওস্তাদ লোক। ইয়াকুব সাহেব মনে মনে খুশি হলেন। যা ঘটছে তার স্বপ্ন না চোখের ভুল তিনি জানেন না। তবু তো তাকে ব্যায়ামের বিষয়ে কিছু ভালো কথা বলছে। এটাই বা কে বলে? স্যার, একটু দয়া করুন, মা হারা সন্তান। তিনি চমকে উঠলেন। ভূতদের মৃত্যু হয়? মানুষ মরে ভূত হয়ে শুনছেন? ভূত মরে কি হয়? ইয়াকুব সাহেব গলা খাকারি দিয়ে বললেন, এই এই ছেলের মাথা কি গত হয়েছেন? জি না স্যার, পালিয়ে গেছে। দুর্বল পাতলা ছেলে দেশে মনে দুঃখে দেশান্তরী হয়েছে। ভূত সমাজে এরকম ছেলে জন্ম দিলে মার অপমান, সবাই ছিছি করে। এখন যদি স্যার আপনি আপনার চরণ কমলে অধীনের সন্তানকে ঠাঁই দেন, মনটা শান্ত হয়। আমি ছেলের মার সন্ধানে যেতে পারি। ছেলেকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না স্যার। ছেলে নম্র ভদ্র, আপনার খাটের নিচে শুয়ে থাকবে, ছোটোখাটো কাজকর্ম করে দিবে। কি কাজকর্ম করে দিবে? এই ধরুন, এক গ্লাস পানি আনা, থালা বাসন ধোয়া। ভারী কাজ পারবে না স্যার। শরীর দুর্বল। শরীর দুর্বল হলো কেন? খাওয়া দাওয়া ঠিকমতো করে না। না খেলে শরীর বল হয়? স্যার, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনিই বলুন। এই বিষয়ে আপনার চেয়ে বেশি কে জানে? এই যে রোজ বিকেলে 2 চামচ ঘরে ঘাসের চাটনি খাচ্ছেন, কী জন্যে খাচ্ছেন? শরীর ঠিক রাখার জন্যই তো খাচ্ছেন। জিনিসটা যে খেতে কি খারাপ সে তো খাবার সময় আপনার মুখ দেখেই বুঝতে পারি। ছেলেকে কতবার বলেছি এই লোকটাকে দেখে শেখ, স্বাস্থ্যের জন্য কত কষ্ট করতে হয়। ইয়াকুব সাহেব ইতস্তত বোধ করলেন। ভূতদের খাদ্য কি? আমাদের খাদ্য হলো স্যার আলো, চাঁদের আলো। সূর্যের আলো খাওয়া যায়, তবে সহজে হজম হয় না।
তারার আলো, মোমবাতির আলো এগুলো খুব ভালো, খেতে স্বাদ আছে, সহজে হজম হয়। বিশেষ করে মোমবাতির আলো তো খুবই উপকারী। তা স্যার, মোমবাতির আলো তো আজকাল পাওয়াই যায় না, সব জায়গায় ইলেকট্রিক বাতি। ইলেকট্রিক বাতির আলোই খাওয়া যায় না। আমরা খাই না, কেউ কেউ খায়, একবারে টেস্ট নেই, খেলে অ্যালার্জির মতো হয়, হাত পা ফুলে যায়। তবে স্যার, জিনিসটার মধ্যে ভিটামিন আছে। ইয়াকুব সাহেব বিরক্ত গলায় বললেন, খাওয়া নিয়ে এত বাছবিচার করলে তো চলবে না, সব জিনিস খেতে হবে। এটা খাবো ওটা খাবো না করলে তো চলবে না। এটা স্যার আপনি বুঝবেন, সন্তান আপনার হাতে তুলে দিয়েছে, যা করলে ভালো হয় তা করবেন, প্রয়োজনে শাসন করবেন। ওর স্বাস্থ্য ঠিক না হলে আমার আত্মহত্যা ছাড়া পথ থাকবে না, পানিতে ডুবে মরতে হবে। একজন ভূতের কাছে পানিতে ডুবে মৃত্যুর চেয়ে অপমানের মৃত্যু আর কিছুতেই হয় না। ইয়াকুব সাহেব ভূতের কথায় খুব আনন্দ পেলেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে এই উদ্বেগ যদি মানুষদের মধ্যে থাকতো তাহলে কত ভালো হতো। বাচ্চাদের পড়াশোনা নিয়ে বাবা মার যত চিন্তা, তার 100 ভাগের 1 ভাগও চিন্তা স্বাস্থ্য নিয়ে নেই। ইংরেজি অঙ্কের জন্য প্রাইভেট মাস্টার রেখে অথচ স্বাস্থ্যের জন্য প্রাইভেট মাস্টার নেই, কি অন্যায়! জনাব, যদি অনুমতি দেন তাহলে যাই। যাবেন? আমাকে তুমি করে বলবেন স্যার, আপনি বলে আধমকে লজ্জা দেবেন না। ভূতের বিনয় তার ভালো লাগলো। বিনয় নামক ব্যাপারটা তো দেশ থেকে উঠেই যাচ্ছে, এটাও দুঃখের কথা। তবে পুরো ব্যাপারটা স্বপ্ন কিনা তাও তিনি ঠিক বুঝতে পারছেন না। স্বপ্ন হতে পারে, আবার উত্তেজিত মস্তিষ্কের কল্পনা হতে পারে। ইয়াকুব সাহেব গলা খাকারি দিয়ে বললেন, আচ্ছা, ছেলেকে রেখে যাও, দেখি কি করতে পারি। স্যার, আপনার অসীম দয়া, মনে বড় শান্তি পেলাম। ছেলেটাকে আরও আগেই আপনার কাছে আনা উচিত ছিল। আগে আনলে স্বাস্থ্যটা ইতোমধ্যে অনেকখানি ভালো হতো, মানুষজনকে ভয় দেখাতে শুরু করতে পারত। ইয়াকুব সাহেব বিস্মিত হয়ে বললেন, ভয় দেখানো মানে? ভূতের প্রধান কাজেই তো ভয় দেখানো। আমরা করি কি স্যার, সুযোগ পেলেই মানুষকে ভয় দেখাই। তা আমার ছেলে ভয় দেখাবে কি? সে নিজেই ভয়ে অস্থির। কি লজ্জার কথা ভেবে দেখুন, ভূতের ছেলে অথচ ভয় দেখাতে পারছে না। ওই দিন কী হলো শুনুন। রাত 10টার মতো বাজে, ঘুটঘুটে অন্ধকার, টুপটাপ করে বৃষ্টি পড়ছে। আপনাদের স্কুলের হেড স্যার ছাতা মাথায় দিয়ে বাজারে যাচ্ছেন। আমি ছেলেকে বললাম, বাপধন, একটা কাজ করতো, পেছন থেকে গিয়ে হেড স্যারের ছাতিটা টেনে ধর, দেখ উনি কেমন ভয় পান। তা ছেলে এই কাজ করবে না, তার সাহস নেই, বুক নাকি ধরফর করে। কি লজ্জার কথা! আমার ছেলের এই হলো সাহসের নমুনা। তোমার বুঝি খুব সাহস? নিজের কথা নিজের মুখে বলা ঠিক না, আত্মপ্রশংসা হয়। তবে স্যার, আপনাদের 10 জনের দোয়ায় হাজার হাজার মানুষকে ভয় দেখিয়েছি। নীলগঞ্জ থানার ওসি সাহেবকে কি আপনার মনে আছে? ইয়া জোয়ান, ভূতপ্রেত কিছুই বিশ্বাস করে না, অসীম সাহস। এমন ভয় দেখিয়েছি তাকে যে একবার হার্ট অ্যাটাকের মতো হয়ে গিয়েছিল। ঘটনাটা আপনাকে সংক্ষেপে বলি। ওসি সাহেব রাত 1টার সময় দলবদল নিয়ে আসামি ধরতে যাচ্ছেন। সাহসী লোক তো আগে আগে যাচ্ছেন। আমি করলাম কি, ঠিক তার কানের কাছে মুখ নিয়ে বললাম, কেমন আছেন ওসি সাহেব? ওসি সাহেব চমকে উঠে বললেন, কে 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 কথা বলল? আমি তখন তার অন্য কানের কাছে মুখ নিয়ে ছোট বাচ্চাদের মতো আদুরে গলায় বললাম, এই খোকা বাবু, গু খাবে? ওসি সাহেব সঙ্গে সঙ্গে ফিট। সে একটা দেখার মতো দৃশ্য। হা হা হা, মনে হলেই আনন্দ হয়। ইয়াকুব সাহেব বিরক্ত হয়ে বললেন, কাজটা কি ঠিক হলো? এটা তো অভদ্রতা। শুধু অভদ্রতা না, অসভ্যতাও। আমার কাছে থাকলে এসব চলবে না, আচার ব্যবহারে শিখতে হবে। আপনি যা বলবেন তাই। আপনি দয়াপরবশ হয়ে আপনার চরণ কমলে আমার ছেলেটাকে আশ্রয় দিয়েছেন, এই যথেষ্ট। আপনার হাতে ছেড়ে দিয়েছি। এখন তাহলে স্যার যাই। যাবার আগে একটা কথা নিবেদন করতে চাই স্যার। নিবেদন করো। আমার সন্তানকে চরণে আশ্রয় দিয়েছেন, এই জন্যে সামান্য উপহার দিতে চাই। কী উপহার? 1 কলসি সোনার মোহর, বাদশাহ জাহাঙ্গীর আমলের। কলসিটা কোথায় পুঁতে আছে আপনাকে দেখিয়ে দিব, আপনি তুলে নেবেন। এইসব লাগবে না। সামান্য কাজের জন্য আমি অর্থ গ্রহণ করি না।
আপনি এই কথা বলবেন আমি জানতাম। যাই স্যার। আম গাছের ডালে একটা প্রবল ঝাঁকুনি হলো। তারপর চারদিকে নিঃশব্দ। ইয়াকুব সাহেব বললেন, কেউ আছে? কোনো সাড়া পাওয়া গেল না। এই যে ভূতের ছেলে, তুমি কি আছো? তোমার নাম তো জানা হলো না। কোনো উত্তর নেই। তিনি নিশ্চিত হলেন যে এতক্ষণ যা ঘটেছে সবই কল্পনা। কল্পনা ছাড়া কিছুই না। মাথা গরম হয়েছিল, তাই এইসব দেখছেন। তিনি ঘরে ঢুকে খেতে বসলেন। তখনই ঘটনাটা ঘটল। তিনি দেখলেন পানি ভর্তি গ্লাস ভাসতে ভাসতে তার দিকে আসছে। তার থালার পাশে এসে গ্লাসটা আপনা আপনি থেমে গেল। সুন্দর করে বসে গেল থালার পাশে। ইয়াকুব সাহেবের গা খানিকটা কেঁপে উঠল। বুক ধকধক করতে লাগলো। এই জাতীয় দৃশ্য আগে কখনো দেখিনি, কখনো দেখবেন তাও ভাবিনি। ভূতের বাচ্চাটা তাহলে যায়নি? আছে, ঘরেই আছে। তিনি চাপা গলায় বললেন, তুমি আছো? হুম। হুঁ না, বলো জি। এটা হলো ভদ্রতা। ভদ্রতা শিখতে হবে। খাওয়া দাওয়া হয়েছে? না। এ তো কোনো কাজের কথা না। এখনও জ্যোৎস্না আছে। যাও খেয়ে আসো। খিদে নেই। খিদে নেই বললে শুনবো না। স্বাস্থ্য রক্ষার প্রধান নিয়ম হলো সময় মতো খাওয়া দাওয়া। যা বললাম, একটা মোড়া নিয়ে উঠানে নিয়ে বসো। আরাম করে চাঁদের আলো খাও। তোমাদের খাওয়ার নিয়মকানুন তো আমি ঠিক জানি না। চাঁদের আলো কেমন করে খাও? চিবিয়ে খাও না গিলে ফেলো? সবাই চিবিয়ে খায়, আমি কুত করে গিলে ফেলি। ভালো লাগে না তো, এই জন্যে। অসম্ভব, এখন থেকে গেলা চলবে না। এক গাল করে চাঁদের আলো মুখে নেবে, 32 বার করে চিবুবে। এতে হজম ভালো হয়, বুঝলে? হুম। আবার হুম। বলো জি। জি। নাম কি তোমার? উৎকুত। এই নামে তো উচ্চারণ করা সম্ভব না। তোমার নাম আমি বলে দিলাম, গোবর। গোবর? শুনেই আতঙ্কে উঠলেন। বিখ্যাত কুস্তিগির গোবার পলায়নের নাম। তোমার নাম দিলাম গোবরবাবু। 1920 সনে কুস্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। বাঙালি ছেলে। ইংল্যান্ড আমেরিকার সব বাঘা বাঘা কুস্তিগিরকে কুপোকাত করেছিলেন। তোমাকেও তাই হতে হবে। তুমি তবে ভূত সমাজের গোবরবাবু, বুঝলে? গোবরবাবু হতে চাই না, না চাইলেও হতে হবে। তোমাকে আমি গোবর বানিয়ে ছাড়ব, বুঝলে? জি। ব্যায়াম শুরু হবে কাল সকাল থেকে। চার্ট করে দেব। রুটিন দেখে ব্যায়াম হবে। খাওয়া দাওয়া ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করব। কোন খাবারটা তোমার সবচেয়ে প্রিয়? জোনাকি পোকার আলো। আচ্ছা, জোনাকি পোকা কয়েকটা ধরে আনার চেষ্টা করব। আর শোনো, খাটের নিচে শোয়ার দরকার নেই, আমার সঙ্গেই ঘুমোবে। খাট বড় আছে, অসুবিধা হবে না। তোমরা কি দাঁত মাজো? অন্যরা মাজে, আমি মাজি না, ভালো লাগে না। তোমাকে দাঁত মাজতে হবে। রাতে ঘুমোতে যাবার আগে একবার, ঘুম থেকে উঠার পর একবার। জি আচ্ছা। ইয়াকুব সাহেব রাতে ঘুমোতে গেলেন। ঘুম খুব ভালো হলো না। তার পাশে একটা ভূতের বাচ্চা শুয়ে আছে। তাকে দেখা যাচ্ছে না, তবে সে যে আছে তা বোঝা যাচ্ছে। ভূতদের ব্যায়ামের কীভাবে করতে হয় তিনি জানে না। আস্তে আস্তে জানবেন। একটা বই লেখার চিন্তাও মাথা ঘুরতে লাগলো। বইটার নাম হবে ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা। স্কুল কমিটির বৈঠকে হেড স্যার খুব জোরালো বক্তব্য রাখলেন। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে, একজন পাগল শিক্ষককে স্কুলে রাখার কোনো মানে হয় না। সেই স্কুলের প্রতি হুমকি স্বরূপ। তাকে অবসর গ্রহণ করতে বাধ্য করা উচিত, ইত্যাদি। স্কুলের সেক্রেটারি আজমল সাহেব বললেন, ইয়াকুব স্যারকে তো আমি চিনি, আমার শিক্ষক ছিলেন, অতি ভালো মানুষ। তাকে পাগল বলছেন কেন? কি পাগলামি উনি করেছেন? উনি ঘাস খাচ্ছেন। ঘাস খেতে যদি উনার ভালো লাগে খাবেন। শাকসবজি আমরা খাই না, কাঁচা লেটুস পাতা আমরা খাই, কি খাই না? উনি হয়তো খোঁজ পেয়েছেন যে ঘাসে কোনো নতুন ভাইটামিন আছে যা অন্য কিছুতে নেই। এতে পাগলামির কি দেখলেন? তেমন কোনো ভিটামিনের সন্ধান পাওয়া গেলে আমার তো মনে হয় আমাদের সবারই ঘাস খাওয়া উচিত। হেড স্যার বললেন, ঘাস খাওয়া ছাড়াও সারাক্ষণ ব্যায়াম করেন। তা তো করেনি, তিনি হচ্ছে ব্যায়ামের শিক্ষক। উনি ব্যায়াম করবেন না? যিনি অঙ্কের শিক্ষক তিনি করবেন অঙ্ক। যিনি গানের শিক্ষক তিনি গান গিয়ে মাতামাতি করবেন। এছাড়া উনি আর কি করছেন যার থেকে আপনার ধারণা হয়েছে উনি পাগল? এসএসসি পরীক্ষার কোচিং হচ্ছিল। উনি বললেন, ব্যায়ামেরও কোচিং দরকার। আমার তো মনে হয় অতি উত্তম কথা বলেছেন।
পড়াশোনার প্রচণ্ড চাপের মধ্যে শরীরটা ঠিক রাখতে হবে। রুগন শরীর পড়াশোনার চাপ সহ্য করতে পারে না। আপনি ওনাকে বলুন ব্যায়ামের কোচিং শুরু করতে। হেড স্যার বিমর্ষ গলায় বললেন, জি আচ্ছা বলবো। আর শুনুন, চট করে একজনকে পাগল বলবেন না, এটা ঠিক না। হেড স্যার শুকনো মুখে বের হয়ে গেলেন। তার মেজাজ খুব খারাপ। বাসায় ফিরছেন। বাসায় অনেকখানি দূর, মাইল খানিকের বেশি। পোস্ট অফিসের কাছে এসে থমকে দাঁড়ালেন। অন্ধকারে একটা লোক ঝোপের পাশে বসে আছে। হেড স্যার বললেন, কে ওখানে? কে? স্যার আমি ইয়াকুব। ওখানে কি করছেন? জোনাকি পোকা ধরছি স্যার। জোনাকি পোকা ধরছেন কেন? ইয়াকুব সাহেব চুপ করে রইলেন, জবাব দিলেন না। খুক খুক করে দুইবার কাশলেন। কি ব্যাপার, জোনাকি পোকা কেন ধরছেন? খাবেন নাকি? জি স্যার। তবে পোকা খাওয়া হবে না, পোকার আলো খাওয়া হবে। কে খাবে? আপনি? জি না, আমার এক ছাত্র। ও আচ্ছা, আপনার ছাত্র? তা আলোটা কিভাবে খাবে? গিলে ফেলা যায়, আবার চিবিয়েও খাওয়া যায়। আমি চিবিয়ে খেতে বলেছি, এতে হজমের সুবিধা। মুখে জারক রসের সঙ্গে আলোটা ভালো করে মিশতে পারে। নাম কি আপনার ছাত্রের? ওর নাম গোবর। হেড স্যার বিস্মিত হয়ে বললেন, গোবর? বাপ মা নাম রেখেছেন গোবর? জি না, বাপ মা অন্য নাম রেখেছে, আমি নাম দিয়েছি গোবর। ভালো করেছেন, খুব ভালো করেছেন, সুন্দর নাম। বিষটা হলে আরও ভালো হতো। তা গোবর নাম খারাপ না। হেড স্যার আর দাঁড়ালেন না। একজন উন্মাদের সঙ্গে বেশি সময় থাকা ঠিক না। মাথার ঠিক নেই কখন কি করে বসবে। স্কুলের সেক্রেটারিকে এই ঘটনার কথা বলতে হবে। তারপর যদি উনি মনে করেন ইয়াকুব সাহেব মানসিকভাবে সুস্থ হলে তাহলে ভিন্ন কথা। হেড স্যার আবার সেক্রেটারি সাহেবের বাসায় ফিরে গেলেন। দেরি করে লাভ নেই, আজই বলা যাক। সেক্রেটারি সাহেব সব শুনে হাসতে হাসতে বললেন, ইয়াকুব সাহেব আপনার সঙ্গে ঠাট্টা করেছেন। ঠাট্টা? অবশ্যই ঠাট্টা। আপনি ওনাকে পাগল ভাবেন, এই জন্যই পাগলের মতো কথাবার্তা বলে উনি আপনাকে ভরকে দিয়েছেন। জোনাকি পোকার আলো খাচ্ছে তার ছাত্র। এইসব তো ঠাট্টার কথা, এটাও বুঝেন না? আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি এক ধরনের স্নায়বিক উত্তেজনায় ভুগছেন। এই কথা বলায় কিছু মনে করবেন না। জি না, কিছু মনে করছি না। আপনি ইয়াকুব সাহেবকে খবর দিয়ে স্কুলে আনুন। ওনাকে আগের মতো ক্লাস নিতে দিন। দেখবেন উনি আর ঠাট্টা তামাশা করছেন না। জি আচ্ছা। হেড স্যার ইয়াকুব সাহেবকে খবর দিয়ে স্কুলে আনলেন। যথারীতি ক্লাস নিতে বললেন। একবার ভাবলেন জোনাকি পোকার আলো খাওয়ার ব্যাপারটা জিজ্ঞেস করবেন। শেষটায় বাদ দিলেন। দরকার কি ঝামেলায়, বরং দু একটা সামাজিক ভদ্রতার কথা বলাই যাক। হেড স্যার বললেন, ইয়াকুব সাহেব আছেন কেমন? জি ভালো আছি, তবে খুব ব্যস্ত। ব্যস্ত কেন? ছাত্র একটা আছে, ব্যায়াম শিখাচ্ছি। কোন ছাত্র? গোবর যার নাম। জি। একটা বইও লিখছি, ব্যায়ামের বই। বইয়ের নাম কি? ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা। কি বললেন? ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা। জি। আমাদের জীবনে যেমন ব্যায়ামের প্রয়োজন আছে, ভূতদেরও আছে। তা তো বটেই। আপনার ধারণা এই বই পড়ে ভূতরা সব ব্যায়াম শিখবে? তা শিখবে, ওদের শেখার আগ্রহ খুব বেশি। হেড স্যার অস্বস্তি বোধ করতে লাগলেন। একজন বৃদ্ধ উন্মাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলা উচিত না। কি থেকে কি হয়ে যায় কে জানে। হঠাৎ খ্যাক করে কামড়ে ধরতে পারে। এদের কাছে থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। গোবরের ব্যায়াম শিক্ষা পুরো দমে চলছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগ ব্যায়াম কোনোটাই বাদ যাচ্ছে না। ইয়াকুব সাহেব ঘরে রিং টানিয়ে দিয়েছেন। রিংয়ের খেলাও হয়েছে। জানা গেছে গোবর লম্বায় একটু খাটো। রিং টানাটানিতে যদি খানিকটা লম্বা হয়। খাওয়া দাওয়ার দিকে তিনি খুব লক্ষ্য রাখছেন। নানান ধরনের আলোর ব্যবস্থা করেছেন। মোমবাতির আলো, ঘিয়ের প্রদীপের আলো, তিসির তেলের আলো, জোনাকির আলো, টর্চ লাইটের আলো আছে। তবে এই আলো গোবরের সহ্য হয় না। খাওয়া মাত্র বমি হয়ে যায়। গোবরের স্বাস্থ্য কতটা ভালো হয়েছে বোঝা যাচ্ছে না। ওজন বাড়লে কি না ধরতে পারছে না, কারণ ভূতদের ওজন নেই। হাত পা মোটা মোটা হলে কি না তাও বোঝা যাচ্ছে না, কারণ ভূতদের দেখা যায় না। একদিন সন্ধ্যার কথা, ইয়াকুব সাহেব ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা বইটার সেকেন্ড চ্যাপ্টার লিখছেন। গোবর এসে তার পা ছুঁয়ে ছালাম করে দাঁড়ালো। তিনি বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার? গোবর ফিসফিস করে বলল,
আমার স্বাস্থ্য ভালো হয়েছে স্যার। ইয়াকুব সাহেব জিজ্ঞেস করলেন, স্বাস্থ্য ভালো হয়েছে কি করে বুঝলে? গোবর ক্ষীণ স্বরে বলল, এখন মানুষকে ভয় দেখাতে পারি। সে কি? কাকে ভয় দেখালে? হেড স্যারকে। ইয়াকুব সাহেব মহাবিরক্ত হয়ে বললেন, তাকে কিভাবে ভয় দেখিয়েছ? গোবর মিনমিন করে বলল, তাকে একটা সুপারি গাছের মাথায় বসিয়ে রেখেছি। গাছে বসে তিনি চিৎকার করছেন। ইয়াকুব সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। থমথমে গলায় বললেন, কখন করলে এই কাজ? কিছুক্ষণ আগে। আর কখনো এই কাজ করবে না, কখনো না। হেডমাস্টার সাহেব বিশিষ্ট ভদ্রলোক, স্কুল অন্তঃপ্রাণ, তাকে ভয় দেখানো অমার্জনীয় অপরাধ। আমি খুব রাগ করেছি, সেই সঙ্গে ব্যথিত হয়েছি। গোবর কাঁদো কাঁদো গলায় বলল, মানুষদের ভয় দেখাইতেই হয়, এটা ভূতদের নিয়ম। ভয় যদি দেখাইতে হয় দুষ্ট লোকদের ভয় দেখাবে। ধরো ডাকাত এসেছে গ্রামে, ডাকাতদের ভয় দেখাও। চোর এসেছে, চোরদের ভয় দেখাও। দেশে দুষ্ট মানুষের তো অভাব নেই। আর করব না স্যার। শুধু স্বাস্থ্য ভালো করলে তো চলবে না, স্বাস্থ্যের সঙ্গে ন্যায়নীতি শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে। আমি তো ঠিক করেছি হেড স্যারকে বলে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। আজ যা কাণ্ড করেছ তাতে হেড স্যার রাজি হবেন কি না কে জানে। দুষ্ট ছাত্র হেড স্যারের চোখে বিষ। তোমাকে ক্ষমা চাইতে হবে, বুঝলে? জি স্যার, বুঝেছি। কোন গাছে হেড স্যারকে বসিয়ে রেখেছ? চলো যাই, ওনাকে নামিয়ে নিয়ে আসি। একা একা নামতে পারবে না, সুপারি গাছ থেকে নামা কঠিন ব্যাপার। স্কুল সেক্রেটারি বাসার ঠিক সামনে সুপারি গাছের মাথায় হেড স্যার বসে আছেন। কিছুক্ষণ পর পর চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও। সেক্রেটারি সাহেব দৌড়ে বাড়ি থেকে বের হলেন। অবাক হয়ে বললেন, গাছে কে? আমি নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার। গাছে বসে কি করছেন? কিছু করছি না, শুধু বসে আছি। গাছে উঠলেন কিভাবে? জানি না। জানি না মানে? গাছে উঠেছেন, তারপর বলেছেন জানেন না কিভাবে উঠেছেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি গাছে বসে আছি। নেমে আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। নামতে পারছি না, কি করে নামতে হয় জানি না। আপনার যে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বুঝতে পারছেন? পারছি। আপনি শিক্ষক হিসেবে খুবই ভালো, কিন্তু বুঝতেই তো পারছেন বিকৃত মস্তিষ্ক শিক্ষক রাখা সম্ভব না। বুঝতে পারছি। আমি রেজিগনেশন লেটার দিয়ে কাল সকালে দেশে চলে যাব। দয়া করে আমাকে গাছ থেকে নামানোর ব্যবস্থা করুন। কথাবার্তায় এই পর্যায়ে ইয়াকুব সাহেব এসে পড়লেন। ততক্ষণ আরও বহু লোক জড়ো হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা চলে এসেছে। বেজায় হইচই। ইয়াকুব সাহেব বললেন, আমার ছাত্র গোবরের কারণে এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। সে তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এক্ষুনি সে হেড স্যারকে গাছ থেকে নামাবে। সবাই হতভম্ব হয়ে দেখল হেড স্যার পাখির পালকের মতো খুব ধীরে ভাসতে ভাসতে নিচে নেমে এসেছেন। সেক্রেটারি সাহেব এই দৃশ্য সহ্য করতে পারলেন না, মাথা ঘুরে পড়ে গেলেন। এমন অস্বাভাবিক ঘটনা কিভাবে ঘটেছে কেউ বুঝতে পারল না। ব্যাপারটা বুঝতে ইয়াকুব সাহেবের সপ্তাহখানেক সময় লাগলো। একটা ভূতের বাচ্চা তার সঙ্গে বাস করছে এবং ব্যায়াম শিখছে, এটা চট করে বিশ্বাস করার কথাও না। আবার কাণ্ড কারখানা চোখের সামনে ঘটতে দেখা যাচ্ছে। শুরুতে গোবরকে সবাই ভয়ে ভয়ে দেখত, শেষে অভ্যস্ত হয়ে গেল। এক রবিবার সকালে ইয়াকুব সাহেব তাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। পড়াশোনায় গোবর তেমন ভালো ছিল না, তবে মেট্রিক এক চান্সেই পাশ করলো। যদিও পরীক্ষার সময় বেশ সমস্যা হয়েছিল। ইনভিজিলেটর এসে দেখেন একজন পরীক্ষার্থীর খাতায় আপনা আপনি কলম দিয়ে লেখা হচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তিনি কিছুক্ষণ দৃষ্টিতে দেখলেন, তারপরেই মাথা ঘুরে নিচে পড়ে গেলেন। মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করা হলো। ধারণা করা হয়েছিল বিষয়টা নিয়ে তিনি খুব হইচই করবেন, তা করলেন না। কোনো প্রশ্নও করলেন না। গোবরের খুব শখ ছিল কলেজে পড়বে। হেডমাস্টার সাহেব চেষ্টাও করেছিলেন, নিজের সঙ্গে গিয়ে অনেক কলেজে ঘোরাঘুরি করেছেন। সব কলেজের প্রিন্সিপালরা যেই শুনেছেন তিনি একটা ভূতকে কলেজে ভর্তি করাতে চান, অমনি হেডমাস্টার সাহেবকে বের করে দিয়েছেন। তার কোনো কথাই শুনতে চাননি। গোবর মনে খুব কষ্ট পেল। মনে কষ্ট আরও বাড়ল যখন ইয়াকুব সাহেব মারা গেলেন। 3 দিনের জ্বরে হঠাৎ মৃত্যু। চিকিৎসা করার সুযোগও ছিল না। ইয়াকুব সাহেবের মৃত্যুর পর গোবর বেচারা নিঃসঙ্গ হয়ে পড়ল। দিনরাত আম গাছে পা ঝুলিয়ে বসে থাকত। তার বাবা মার সঙ্গেও গোবর বনেনি। তারা ফিরে এসেছিলেন গোবরের মেট্রিক পাশ করা
নিয়ে অসম্ভব বিরক্ত হলেন। তুই ভূত সমাজের কলঙ্ক, এই বলে তারা অনেক দূরে কোথাও চলে গেলেন। নীলগঞ্জের মানুষজন গোবরের কারণে খুব সুখে দিন কাটাতো। চোর ডাকাতের কোনো উপদ্রব ছিল না। নীলগঞ্জ থানার বড় দারোগা সাহেবের কাজের অভাবে কোমরে বাত হয়ে গেল। একবার চেয়ারে বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। এমন অবস্থায় চোর ডাকাত ভুলেও নীলগঞ্জে আসে না। হঠাৎ একজন মনের ভুলে চলে আসে। গোবর তখন তাকে ধরে খুব উঁচু নিচু কোনো সুপারি গাছে বসিয়ে ওসি সাহেবকে খবর দেয়। ওসি সাহেব বিরস মুখে বললেন, কে গোবর? জি। আবার ধরেছিস? জি। সুপারি গাছের মাথায় রেখে দিয়েছিস? জি। এই কাণ্ড তুই কেন করিস বল তো? বর্ষার দিন স্লিপ কেটে যদি সুপারি গাছ থেকে কোমর ভেঙে তাহলে তো তুই বিপদে পড়বি। 302 ধারায় কেস হয়ে যাবে। তোকে কোমরে দড়ি বেঁধে কোর্টে চালান করা হবে। আইনের চোখে ভূতপ্রেত সব সমান, বুঝলি? আর করব না স্যার। ওসি সাহেব মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, তুই বড় যন্ত্রণা করিস। তোকে স্নেহ করি বলে কিছু বলি না। এখন না বলে পারছি না, সাবধান হয়ে যা। গোবর এখনো বেঁচে আছে, তবে বুড়ো হয়ে গেছে। আগের মতো শক্তি সামর্থ্য নেই। আম গাছ বসে দিনরাত ঝিমায়। মাঝে মাঝে আফসোসের সঙ্গে বলে, এই যুগের পড়াশোনার মান খুব নিচে নেমে গেছে। সামান্য সমাস তাও পারে না। রসগোল্লার বাঁশবাক্য কি রসের গোল্লা না রসের উপনো গোল্লা তাও জানে না। বড়ই পরিতাপের বিষয়, বড়ই আফসোস। সামান্য একটা দরখাস্ত, সেটাও ইংরেজিতে লিখতে পারে না। আফসোস, বড়ই আফসোস। আমের সময় ছোট ছোট বাচ্চারা গাছের নিচে ভিড় করে। তারা খুব ঘ্যান ঘ্যান করে, গোবর চাচা, গোবর চাচা, আম পেড়ে দাও না। গোবর প্রচণ্ড ধমক দেয়, ভাগ, ঘুমের সময় বিরক্ত করিস না, মারবো থাপ্পড়। বাচ্চারা তারপরেও বিরক্ত করে। তারা জানে গোবর চাচা কখনো তাদের থাপ্পড় মারবে না, একসময় আম পেড়ে দেবে, কারণ গোবর চাচা তো পৃথিবীর শ্রেষ্ঠ ভূত। স্টোরি লাউঞ্জ চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লিখিত নির্বাচিত ভূতের গল্প থেকে ছোট গল্প গোবরবাবু। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমরা নিয়মিতভাবে গল্প দিচ্ছি, আশা করছি গল্পগুলি ভালো লাগবে। আপনারা বেশি বেশি করে বই পড়বেন, আশেপাশে মানুষজনকে ভালো রাখবেন, নিজে ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।